দুয়ারে রিপোর্টারে আবারও মুর্শিদাবাদের দিকে নজর রাখতেই হবে। এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, সেখানে পঞ্চায়েত প্রধানের গাড়িতে হামলা, তার গাড়িতে ইট পাটকেল মারা হয়। কিন্তু কি কারণে পঞ্চায়েত প্রধানের গাড়িতে হামলা হলো জানাবে প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, কানুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহের শেখ, সে তার নিজের বাড়ি থেকে গাড়িতে করে সে তখন অফিসে আসছিল, পঞ্চায়েত অফিসে। সেই সময় বেশ কয়েকজন মদ্যপ যুবক তার গাড়িতে হামলা করে বলে অভিযোগ, এবং গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় এবং লাঠির বাড়ি মারা হয়, এবং তার যে গাড়ির চালক সেও কিন্তু আহত হয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে কানুপুর এলাকাতে। সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানার পুলিশ যায়, যদিও অভিযুক্ত যারা যে সমস্ত দুষ্কৃতী তারা কিন্তু পালিয়ে যায়, এবং ঘটনা তদন্ত শুরু করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এবং গাড়ির যে চালক তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধান মেহের শেখের যদিও আঘাত সেভাবে লাগেনি, তবে তার অভিযোগ কিছু দুষ্কৃতী তার গাড়িতে হামলা করেছে এবং তাকে প্রাণে মেরে ফেলার জন্য এই ঘটনা ঘটেছে। যদি রঘুনাথগঞ্জ থানার পুলিশ 4 জনকে ইতিমধ্যেই আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এবং এলাকার যিনি বিধায়ক রয়েছেন জাকির হোসেন, তিনি বলেছেন যে যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক পুলিশের কাছে, এবং সেটা দাবি জানিয়েছে। এবং যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে অভিযুক্তদেরকে খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে, আর কি কারণে এই ঘটনা ঘটলো সেটাও কিন্তু তদন্ত করে। দুষ্কৃতী কিছু আমাকে আটকে আক্রমণ করে এবং গাড়ি ভাঙচুর করে দেয়, আমাকেও মারে এবং আমার ড্রাইভারকে মেরে হসপিটালাইজ করে দিয়েছে। কেন বলতে রাস্তাতে হয়তো যাতায়াতের জন্য কেন হয়েছে বুঝতে পারে না, পরিকল্পিতভাবে মেরেছে আমাকে। আমার শাস্তি চাই, আইনি শাস্তি। এবার ধূপগুড়ির দিকে নজর রাখতেই হবে, কারণ অবৈধভাবে বালি পাচার হচ্ছে, কিন্তু সেই বালি পাচারের কিছু করা যাবে না। আমরা খবর করতে পারবো না, পুলিশ কি আটকাতে পারবে না, তাহলেই কি হবে, সেখানে হামলা হবে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। ধূপগুড়িতে আক্রান্ত পুলিশ, কারণ বালি পাচার হচ্ছিল, আর সেই বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। ধূপগুড়িতে পুলিশের গাড়িতে ভাঙচুর। গাদং এলাকায় বালি বোঝাই ট্রাক্টর আটক করতেই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারাই উত্তেজনা করে? বালি পাচার যারা করছিল তারাই কি পুলিশকে আক্রান্ত পুলিশ, তাদের দ্বারাই কি আক্রান্ত পুলিশ, তারাই কি গাড়ি ভাঙচুর করেছে জানাবে রকি চৌধুরী রয়েছে আমার সঙ্গে। রকি, সমস্যাই দেখো, বালি পাচার রুখতে অভিযানে গিয়ে কিন্তু আক্রান্ত হলো ধূপগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে যে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গাদং 1 নং গ্রাম পঞ্চায়েতের গোলাম মুন্সি এলাকায় অভিযানে যায় 2 পুলিশ কর্মী এবং তার সঙ্গে অন্যান্য কর্মীরা। সেখানে গিয়ে একটি বালি পাথর বোঝাই ট্রাক্টর আটক করতেই বচসার সৃষ্টি হয়। যখনই সেই গাড়ি আটক করে, সেখান থেকে কিন্তু যারা বালু মাফিয়া রয়েছে তারা কিন্তু চড়াও হয় পুলিশ কর্মীদের উপরে। এমনকি সূত্রের মারফত জানা যায় সেখানে 2 জন পুলিশ কর্মীকে প্রায় 2 ঘন্টা ধরে আটক করে রাখা হয়। ঘটনায় উত্তেজনা ছড়ায়, খবর আসে ধূপগুড়ি থানায় এবং ধূপগুড়ি এসডিপিও এবং ধূপগুড়ি বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়। এবং আইসি সেখানে যাওয়ার পর কিন্তু স্থানীয় বাসিন্দা যারা ছিলেন, যারা এই চোরাচালানকারীর সঙ্গে যুক্ত, তারা কিন্তু রীতিমতো চড়াও হয় পুলিশের উপরে, ভাঙচুর করা হয় গাড়ি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তে নামে ধূপগুড়ি থানা পুলিশ এবং ইতিমধ্যেই 2 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং এর সঙ্গে যারা জড়িত ছিল তাদের উপরে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন এবং তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনার পর কিন্তু আরেকবার প্রকাশ এসে গেল যে মাফিয়া রাজ কোনো প্রশাসনকেই মানছে না। এমনকি মুখ্যমন্ত্রী যখন হুঁশিয়ারি দিচ্ছেন সেই সময় কিন্তু তারা বুক চিতিয়ে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বালু চোরাচালানকারী চালিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় কতটা তৎপর হয় প্রশাসন এবং এর সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে কিনা। এবার মধ্যমগ্রামের দিকে নজর রাখতেই হবে, কারণ উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে সেখানে দিনে দুপুরে পুকুর ভরাট চলছে। আর এই প্রথম এই পুকুর ভরাট নয়, 13 নম্বর ওয়ার্ডের যে পুকুরের ছবি আপনারা দেখছেন, এই পুকুর ভরাট 1.5 বছর আগে করারও চেষ্টা করা হয়, কিন্তু সে সময় প্রশাসনের হস্তক্ষেপ, সে সময় পুকুর ভরাট বন্ধ হয়ে যায়। কিন্তু আবার নতুন করে পুকুর ভরাট হচ্ছে এবং অভিযোগ কাউন্সিলরের মদতে এই পুকুর ভরাট হচ্ছে। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, যে পুকুর ভরাট প্রশাসন 1.5 বছর আগে বন্ধ করে দিয়েছিল, সেই পুকুর ভরাট আবার হচ্ছে, শুধুমাত্র কি কাউন্সিলর রয়েছে বলে, কাউন্সিলরের মদত রয়েছে বলে এত সাহস?
দেখো, এলাকার মানুষ এবং এলাকায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পোস্টার পড়েছে, সেই পোস্টারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে কাউন্সিলরের মদতেই এই পুকুর ভরাট হচ্ছে। অর্থাৎ মধ্যমগ্রাম পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের একেবারে 3 নম্বর এলাকা, সেখানে দেখা যাচ্ছে একটি পুকুর প্রায় 21 শতক জমি, সেই জমিতে দিনে দুপুরে সেখানে ভরাট চলছে। এবং এর আগেও কিন্তু 1.5 বছর আগে এই পুকুর ভরাট হয়েছিল, সেবারে প্রশাসনের হস্তক্ষেপ এবং এফআইআর করার পরে সেই মালিককে গ্রেপ্তার করা হয়েছিল, পুকুর মালিককে। তারপরে তিনি লিখিত দিয়েছিলেন যে কোনো রকমভাবে ভরাট করবেন না, কিন্তু দেখা যাচ্ছে সেই 1.5 বছর পরে তিনি ছাড়া পান। তারপরে আবার নতুন করে মাস 3 ধরে সেখানে আবার দিনের বেলায় সেখানে মাটি ফেলে পুকুর ভরাট চলছে। এবং এলাকার মানুষ এ নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন, একাধিকবার বলেছেন, কিন্তু তিনি কারোর কথা শুনছেন না। এবং সবটাই নাকি এই কাউন্সিলরের মদতেই হচ্ছে। কাউন্সিলর যদি বারণ করতেন তাহলে তিনি মাটি ফেলতেন না, এমনটা অভিযোগ এলাকার মানুষের। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর বলেন তিনিও পুকুর ভরাটের বিরুদ্ধে, তিনিও কিন্তু একাধিকবার সেই এলাকায় গেছেন যাতে পুকুর ভরাট না হয়। কিন্তু শাসক দলের বেশ কিছু লোকজন সেই পুকুরের থেকে হয়তো টাকা চেয়েছিল, তার জন্য টাকা দিতে পারেনি, তার জন্যই তারা কাউন্সিলরকে দোষারোপ করছে, এমনটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসন সমস্ত রকম ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। অর্থাৎ পৌরসভার চেয়ারম্যান তার স্পষ্ট দাবি যে কোনো পুকুর ভরাট। পুকুরটা অনেকদিন ধরেই অপরিত্যক্ত জায়গা। এবার পরিত্যক্ত যে সমস্ত বাড়ির ওয়েস্টেজ আছে সেগুলো আশেপাশের মানুষ, ওখানে বিভিন্ন মানুষজন ফেলে। পুকুরটার পার যে মানে ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় এসছে যে আশেপাশের বাড়িগুলো সমেত আমাদের পৌরসভার যে রাস্তা রয়েছে, পাঁচিল রয়েছে, পুরো ধসে পড়ে যাওয়ার মতো অবস্থা। জলাশয়কে বাঁচিয়ে রাখতে হবে এবং ব্যবহারযোগ্য জলাশয় অবশ্যই ব্যবহার করতে দিতে হবে, এটা আমাদের বক্তব্য। কিন্তু পুকুর ভরাটের বিরুদ্ধে আমরা। এটা নিয়ে আমাদের পৌরসভার কাছে যখন অভিযোগ এসছে, আমরা দৈনন্দিন তাকে চিঠি করি এবং লোকাল পুলিশ স্টেশনে তার নামে আমরা এফআইআর করি। এবং তিনি বলছেন আমাদের এখানে যেটুকু আমরা আমাদের দপ্তরগত ভাবে লোকও গেছিল, পাড় ভেঙে গেছে, সেইটুকু ওনার বাড়ি রিক্সি যেন, এর জন্য উনি পুকুর পাড়টা বাঁধাচ্ছে। পুকুর ভরাট হচ্ছে, এটা আপনাদের কাছে যে তথ্যটা খবরটা আছে, এটা আমার মনে হয় আপনারা পুনরায় আরেকবার যাচ করে নেওয়াটাই ভালো। দুয়ারে রিপোর্টার এবার চলে যাব বাঁকুড়ার রানীবাঁধে। আর বাঁকুড়ার রানীবাঁধে সেখানে কি হচ্ছে, পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পের যে তৈরি হচ্ছে সেটা রাস্তার একাংশ নিয়ে তৈরি হচ্ছে, আর তাতেই বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা। কি বলছে স্থানীয়রা, কি অভিযোগ তাদের, কি বা বলছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ, জানাবে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, দেখো, বাঁকুড়ার রানীবাঁধের যে ঝিলিমিলি রাস্তা, সেই রাজ্য সড়কের পাশেই এই যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্প কিন্তু পঞ্চায়েতের যে রাস্তা, সেই রাস্তাকে দখল করে হয়েছে, এমনটাই অভিযোগ। এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু পঞ্চায়েতে জানিয়েছেন। পঞ্চায়েতের পক্ষ থেকে জমি জরিপ করে পেট্রোল পাম্পের যে কর্তৃপক্ষ তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে পেট্রোল পাম্পের 6 ডিসিমেল জায়গা, যেটা কিন্তু ওই পঞ্চায়েতের রাস্তা দখল করে হয়েছে, এবং তার পরবর্তীকালেও কোন রকম কর্তৃপক্ষ কান দেয়নি, এবং সেই কারণেই তারা ব্লক প্রশাসনকে জানায়। কিন্তু তারপরও কোন রকম চড়াও না নড়ায় এই যে পেট্রোল পাম্প তৈরি করা হয়েছে অবৈধভাবে, সেই পেট্রোল পাম্পের পাশেই খুঁটি পুঁতে দেন, এবং যাতে যাতায়াত না করতে পারে, পেট্রোল পাম্পে কোনো গাড়ি ঢুকতে না পারে, সেই কারণেই এই ধরনের ব্যবস্থা, এমনটা দাবি স্থানীয়দের। কিন্তু প্রশাসন তারা কি করছে, এতদিন ধরে 1 বছর ধরে তারা বারবার ধরে চিন্তাবাড়ি করছে, এটা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু প্রশ্ন যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তারা দাবি করছেন তারা কোনো অবৈধ কাজ করেননি, তারা তাদের মালিকানাধীন জায়গাতেই এই পেট্রোল পাম্প করেছেন। এই নিয়েই তদন্ত শুরু হয়েছে মূলত পেট্রোল পাম্পের। প্রিয়ব্রত, এবার হাসনাবাদের দিকে নজর রাখতে হবে। উত্তর 24 পরগনার হাসনাবাদ, সেখানে 4 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তার ছবিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন, দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, কিন্তু তারপরেও রাস্তা সংস্কার হচ্ছে না। ঠিকাদার সংস্থা বরাত পেয়েছে, তারপরেও 2 বছর রাস্তা তৈরি হচ্ছে না। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, তার সঙ্গে কথা বলবো। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, যেটা জানতে চাইবো তোমার কাছে, যে এই যে 4 কিলোমিটার রাস্তার বরাত পেয়েছে ঠিকাদার সংস্থা, তারপরেও কেন রাস্তা তৈরি হচ্ছে না? গাফিলতিটা কার? কারণ পঞ্চায়েত তো ঠিকাদার সংস্থাকে বরাদ দেয়, তাহলে গাফিলতি ঠিক কোন জায়গায়?
দেখো, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যে গাফিলতিটা কোথায়। তার কারণ 2021 সালে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা তৈরি হয় এবং 2022 সালে এই ঠিকাদার সংস্থাকে 5 বছরের জন্য বরাদ্দ হয় এই রাস্তা সংস্কারের জন্য, যে 5 বছর ধরে তাকে রাস্তা এবং রাস্তার পাশে গার্ডওয়াল, ড্রেন সবকিছুই তাকে ঠিকঠাক করে রাখতে হবে 5 বছর ধরে। কিন্তু তারপরেও কিন্তু দেখা যায় 2022 সালের পর থেকে আজ পর্যন্ত এখনো এই রাস্তার কোনো রকম কাজ হয়নি। রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গাড্ডা গর্তে ভর্তি হয়ে গেছে, রাস্তায় চলাচলের একদম অযোগ্য হয়ে পড়েছে। এলাকার মানুষ বহুবার পঞ্চায়েত এবং ঠিকাদারকে জানিয়েছে কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। যদিও আজকে আমরা পঞ্চায়েতের যে প্রধান, সেই প্রধানের সঙ্গে আমরা যোগাযোগ করলে তিনি আশ্বাস দিয়েছে যে অবিলম্বে সেই ঠিকাদার সংস্থার সঙ্গে পঞ্চায়েতের পক্ষ থেকে যোগাযোগ করা হবে এবং ওই রাস্তা যাতে খুব দ্রুত সংস্কার হয় তার ব্যবস্থা করা হবে। যদিও কবে এই সংস্কার হয় তার দিকে কিন্তু আমরা তাকিয়ে রাখবো। বেশ, এবার খড়গপুর আইআইটির পদক্ষেপ, কারণ দুর্ঘটনা রুখতে প্রশিক্ষণ দেওয়া হবে। কি কি কারণে এই দুর্ঘটনা, প্রশিক্ষণে কি কি দেওয়া হবে, কি প্রশিক্ষণ দেওয়া হবে জানাবে শঙ্কর, রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে এই যে গ্রাম বাংলার যে রাস্তা, তাতে ইদানিং অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়েছে। রাজ্যের যে মুখ্যমন্ত্রী তার যে স্বপ্নের প্রজেক্ট সেভ ড্রাইভ সেভ লাইফ, তারই অন্তর্ভুক্ত আইআইটি খড়গপুর দীর্ঘদিন ধরে কাজ করছে। এবার গ্রাম বাংলার যে পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ এবং ইঞ্জিনিয়ার তারা যে রাস্তা তৈরি করছে, সেই ক্ষেত্রে কি কি মান রাখতে হবে এবং রাস্তাটা কিভাবে তৈরি হবে, কিভাবে সিগন্যালিং থাকতে গেলে এই যে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বাড়ছে কতটা, তাকে কিভাবে কমানো যায়, তা নিয়ে প্রথম দুদিন একটা ওয়ার্কশপ হয়। এরপরে যেটা দেখা গেছে যে আইআইটির অধ্যাপকরা এই যে পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ এবং ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়ে রাস্তায় নেমে তাদেরকে বুঝাচ্ছেন যে কিভাবে এই গ্রাম বাংলাতে যে রাস্তাঘাট, এই যে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বাড়ছে, তাতে কিভাবে তাদের আটকানো যায়। এর সাথে সাথে যেটা দেখা যাচ্ছে এই যে অধ্যাপক, আইআইটির অধ্যাপকরা এই যে প্রশিক্ষণ দিয়েছে এখন বোঝাই যাচ্ছে। এবার জলপাইগুড়ির দিকে নজর রাখতেই হবে দুয়ারে রিপোর্টারে, কারণ জলপাইগুড়িতে একটা ছবি দেখাবো আপনাদের। জলপাইগুড়িতে নদী পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে, কারণ যে বাঁশের সাঁকো, সেই বাঁশের সাঁকো জলের তোড়ে ভেসে গিয়েছে, আর যার ফলে প্রতিদিন ঝুঁকির যাতায়াত 5টি গ্রামের মানুষের। তারা চাইছেন স্থায়ী বাঁধ হোক। এটা খুব স্বাভাবিক, এটা খুব সাধারণ দাবি তাদের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, তার সঙ্গে অবশ্যই কথা বলবো। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, যে বিষয়টা জানতে চাইবো যে এই 5টি গ্রামের বাসিন্দারা তারা ঝুঁকির যাতায়াত করছে, তারা যে দাবিটা করছেন যে স্থায়ী সেতু হোক, তার দাবি তো তারা ন্যায্য দাবি করছে, তারপরেও সেতু তৈরি হচ্ছে না কেন? প্রশাসন কি বলছে? দেখো, স্থানীয়দের যেটা বক্তব্য, কয়েক দশক ধরেই কিন্তু তারা এই সমস্যা নিয়ে সম্মুখীন হচ্ছেন এবং প্রতিবারই স্থানীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি এমনকি প্রশাসনের আধিকারিকদেরও তারা বলছেন যে এর একটা স্থায়ী সমাধান করা হোক। না হলে যে অস্থায়ী ব্যবস্থা করে দেওয়া হয় 5 মাসের জন্য, অর্থাৎ বর্ষার আগে পর্যন্ত, জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত সেই অস্থায়ী সাঁকো দিয়ে কিন্তু তাদের যাতায়াত চলে এবং তারপরে যখন জুন মাস আসে, বর্ষা আসে, তখন কিন্তু সেই অস্থায়ী সাঁকো ভেসে যায় এবং সেই সময় থেকেই কিন্তু এই মানুষজন বলা যেতে পারে একটা বিচ্ছিন্ন জায়গার মধ্যে পড়ে যান, একটা দ্বীপের মতন এলাকা দিয়ে তাদেরকে ঘুরপথে অন্য গ্রাম হয়ে যাতায়াত করতে লাগে। 3টি গ্রাম সংলগ্ন আরও 5টি গ্রামের বাসিন্দারা এই সমস্যা নিয়ে 7 মাস ধরে একইভাবে সমস্যা ঘুরে ঘুরে তাদের যাতায়াত করতে হয়, নদী পেরিয়ে যাতায়াত করতে হয়। অনেক অসুস্থ রোগী রয়েছেন গ্রামে, তারা যখন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বা রাত বিরেতে তাদের হাসপাতাল নিয়ে যেতে গেলে কিন্তু প্রচণ্ড সমস্যার মুখে পড়তে হয় এই গ্রামবাসীদেরকে। এই সমস্যার কথা তারা বারবার জানিয়ে আসছেন এবং সমাধানের আশ্বাস পাচ্ছেন, কিন্তু এই সমাধান হচ্ছে না। তাদের বক্তব্য, স্থায়ী একটি সেতু যদি তৈরি করে দেওয়া হয় তাহলে শুধু 3টি গ্রাম নয়, আরও 5টি গ্রামের বাসিন্দারা সহজেই যাতায়াত করতে পারবেন। এখানে যারা স্থানীয় কৃষক রয়েছেন তাদের মাল বিভিন্ন হাটে, বাজারে এমনকি হিমঘরে সংরক্ষণের জন্য নিয়ে যেতেও অনেকটা সুবিধা হবে, ঘুরপথে তাদের যাতায়াত করতে হবে না। ছাত্রছাত্রীরাও একই সমস্যার থেকে রেহাই পাবেন। কিন্তু প্রতিবারই প্রতিশ্রুতি তারা পান। এবারও যেরকম আমরা পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাধিপতির সাথে যোগাযোগ করেছিলাম, তারা যেটা জানাচ্ছেন, তারা সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল এবং এর জন্য পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন।